ফলে 1 বছর চলে গেল, হাজার হাজার মানুষের রক্ত, জীবন দান সব কিছুকে ব্যর্থ করে দিয়ে আবার সেই বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর মধ্যে আরেকটা নির্বাচনী সিস্টেম করে আপনি আরেকটা ফ্যাসিবাদকে যদি ক্ষমতায় বসাবার স্বপ্ন দেখেন, আর এমন কিছু নিয়ে আসবেন যাতে একটা বিশেষ দল সন্তুষ্ট হয়ে যাবে আর বাকি অধিকাংশ জনগণের প্রতিনিধিত্বকারী লোকজন খুশি হতে পারবে না, তাদের আশঙ্কার প্রতিফলন হবে না। আমি জানি না ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কোনো চিন্তা দ্বারা, কোনো দল দ্বারা, কোনো পরাশক্তির কালো ছোবলের কারণে আপনি দুর্বল হয়ে এই জাতির রক্ত দিয়ে তৈরি করা নতুন আকাঙ্ক্ষার স্বপ্নকে আপনার কোনো দুর্বলতার কারণে যেন নিশ্চিহ্ন হয়ে ভণ্ডুল হয়ে না যায় আমরা আশঙ্কা করি। ইন দি মিন টাইম বড় বড় কোনো নেতা বলে ফেলেছেন, আপনারা শুনেছেন তো, কোনো একজন নেতা বলেছেন এখন আপনারা সংস্কার করে যত আইন বানান, যত সংস্কার করেন, আমরা ক্ষমতায় গিয়ে ও সব মুছে দেব। কি কইছে না? লিগ্যাল ফ্রেমওয়ার্ক একটা হয়েছিল, তার ভিত্তিতে 70 নির্বাচন হয়েছে, তারপরে নতুন পার্লামেন্টে সেটা অনুমোদন করা হয়েছে। জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসলেন, এরশাদ সাহেব যখন ক্ষমতায় আসলেন, প্রত্যেকেই ক্ষমতায় এসে তার ক্ষমতাকে বৈধ করার জন্য পলিটিক্যাল পার্টি গঠন করে তার নেতৃত্ব প্রেসিডেন্সিয়াল সিস্টেমকে তিনি বৈধ করার জন্য প্রত্যেকে কিন্তু অর্ডিন্যান্স জারি করেছেন, অধ্যাদেশ জারি করেছেন, নেক্সট পার্লামেন্টে সেটাকে অনুমোদন করেছেন। ফলে দেয়ার ইজ 3 অপশন, হয় আপনি এলএফও লিগ্যাল ফ্রেমওয়ার্ক করবেন, না হলে আপনি অর্ডিন্যান্স জারি করবেন, অথবা আপনি রেফারেন্ডাম, গণভোটের বিধান, যেটা আমাদের সংবিধানে ফিরে দেওয়া হয়েছে। জিয়াউর রহমানও গণভোট করেছিলেন, রাজনৈতিক দল গঠন করে নিজের পার্টির লিডারশিপ, তার সরকারের বৈধতার জন্য তিনি রেফারেন্ডাম দিয়েছিলেন, মনে আছে আপনারা যারা সিনিয়র আছেন। তাহলে 3টা অপশন, একটা হচ্ছে লিগ্যাল ফ্রেমওয়ার্ক, আর একটা হচ্ছে অর্ডিন্যান্স জারি করা, আর একটা হচ্ছে রেফারেন্ডাম। 3টা সুযোগ থাকার পরেও যারা এখন বলছেন যে না, এই নির্বাচনের আগে আইনের রূপ দেওয়া সম্ভব নয়, সংস্কারগুলো, তাহলে এই ইতিহাসকে আপনি অস্বীকার করবেন? বাংলাদেশ সরকারের কাছে আমাদের সব ডকুমেন্ট আছে, সব প্রক্লামেশন গুলো, সব অর্ডিন্যান্স গুলোর কপি, গণভোটের রেকর্ড, সব রেকর্ড ইজ দেয়ার, আপনি এগুলো ফলো করেন। ফলে 1 বছর চলে গেল, হাজার হাজার মানুষের রক্ত, জীবন দান সব কিছুকে ব্যর্থ করে দিয়ে আবার সেই বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর মধ্যে আরেকটা নির্বাচনী সিস্টেম করে আপনি আরেকটা ফ্যাসিবাদকে যদি ক্ষমতায় বসাবার স্বপ্ন দেখেন, তাহলে ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা করা। আজকের এই শিক্ষক ছাত্র জনতার এই সেমিনার আলোচনা থেকে আমরা এখনো দাবি করছি, সময় আছে। বিভিন্ন রাজনৈতিক দল অলরেডি গতকালকে প্রেস কনফারেন্স করে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে এই জুলাই ঘোষণাকে সংশোধন করতে হবে। এখানে শিক্ষক ছাত্রদের অবদান, আলেম ওলামা, শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনের যে হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, অনেক ইতিহাস এখানে ঢুকানো হয়নি। জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে এদেশের ইসলামপন্থী নেতা, আল্লাহওয়ালা লোক, দিনদার লোকদেরকে ফাঁসিতে হত্যা করে তাদের উপরে বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তাহলে আপনি যেগুলো আদালতে এখন প্রমাণিত হচ্ছে যে এগুলো ছিল একটা আদালতের উপরে অবিচার করা হয়েছিল, তাহলে আপনি জুডিশিয়াল কিলিং, আপনি বিডিআর এর পিলখানার হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, ছাত্র জনতার এই সব ঐতিহাসিক অবদানকে আপনি আনবেন না, আর এমন কিছু নিয়ে আসবেন যাতে একটা বিশেষ দল সন্তুষ্ট হয়ে যাবে আর বাকি অধিকাংশ জনগণের প্রতিনিধিত্বকারী লোকজন খুশি হতে পারবে না, তাদের আশঙ্কার প্রতিফলন হবে না, তাহলে আপনি অন্তর্বর্তীকালীন সরকার, আপনাকে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু নিরপেক্ষ নির্দলীয় চরিত্রের উপরে আপনাকে কিন্তু এখন অটুট দৃষ্টিভঙ্গিতে থাকতে হবে। আমি জানি না ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কোনো চিন্তা দ্বারা, কোনো দল দ্বারা, কোনো পরাশক্তির কালো ছোবলের কারণে আপনি দুর্বল হয়ে এই জাতির রক্ত দিয়ে তৈরি করা নতুন আকাঙ্ক্ষার স্বপ্নকে আপনার কোনো দুর্বলতার কারণে যেন নিশ্চিহ্ন হয়ে ভণ্ডুল হয়ে না যায় আমরা আশঙ্কা করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার বক্তব্যের 2টো অংশ ছিল। এটি প্রথম অংশ ছিলাম যে শিক্ষক ছাত্র আন্দোলনের এই ঐতিহাসিক কথাটা 5 তারিখের জুলাই ডিক্লারেশনে অন্তর্ভুক্ত করা হয়নি, এটা করতে হবে। শিক্ষকরা আন্দোলন করেছেন, মাঠে নেমেছেন, ইউনিভার্সিটির টিচাররা মাঠে নেমেছেন, ছাত্রদেরকে হামলা করছে, গুলিবর্ষণ করছে, শিক্ষকরা পুলিশের হাত থেকে তাদেরকে রক্ষা করেছে, ডিবি অফিসে থানায় গিয়ে ছাত্রদেরকে ছাড়িয়ে এনেছে, না খেয়ে তারা পানি দিয়েছে, খাবার দিয়েছে, নার্সিং করেছে। ছাত্ররা যে কোনো জায়গায় তাদের অবস্থান থেকে তারা কিন্তু এই আন্দোলনে ঐতিহাসিক ঝুঁকিপূর্ণ অবদান রেখেছে, এটা স্বীকৃতি দিতে হবে। সেই কারণে এটা সংশোধনের সুযোগ এখনো আছে। আমরা এখনো দাবি করি জুলাই ঘোষণাটাকে সংশোধন করুন এবং সামনে
আমরা আলাপ করেছি ঐক্যমত্য কমিশনের যারা সম্মানিত সদস্য যারা ওয়ার্ক করছেন, তারা বলছেন আমাদের সামনে আবার বৈঠক হবে, সব দলের ভিত্তিতে এই ঐক্যমত্য কমিশনের যে সংস্কারগুলোতে আমরা একমত হচ্ছি, এটাকে দিয়ে একটা জুলাই চার্টার সনদ বানানো হবে। সেই সনদটাই অন্তর্ভুক্ত হবে এবং সেটাও আইনে রূপান্তরিত করতে প্রয়োজনে আপনি গণভোট নেন, প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করেন, প্রয়োজনে এলএফও করে এই আইনের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে। নির্বাচন করবেন, সরকার আসবে 2 বছর পরে, তারপরে এইসব কিছু মেরামত করবেন, এটা জাতির কাছে আস্থা তৈরি করছে না। ইন দি মিন টাইম বড় বড় কোনো নেতা বলে ফেলেছেন, আপনারা শুনেছেন তো, কোনো একজন নেতা বলেছেন এখন আপনারা সংস্কার করে যত আইন বানান, যত সংস্কার করেন, আমরা ক্ষমতায় গিয়ে ও সব মুছে দেব। কি কইছে না? তা এখন হোয়াট ডাজ ইট মিন, কি মিন করে? এখনই ক্ষমতায় যাওয়ার আগেই যদি বলেন ক্ষমতায় গিয়ে লেখালেখি আইন কানুন যাই বানান ওটা আমরা মুছে যাব, কি করে আমাদের আস্থা আসবে এই জুলাই চার্টারের উপরে? সেই জন্য দিস ইজ দ্য প্রপার টাইম, দিস ইজ দ্য সেফ টাইম, সবচেয়ে নিরাপদ সময়। কোন দলীয় সরকার ক্ষমতায় আসার আগে অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকার থাকা অবস্থায় এই যে সংস্কারগুলো হচ্ছে, এটাকে আইনি ভিত্তি দিয়ে সংবিধানের অংশ বানিয়ে এর ভিত্তিতে নির্বাচন করতে হবে। আমরা আপার হাউস, লোয়ার হাউস, আর্টিকেল 70 বলেন, প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য বলেন, আমরা বিচারপতি নিয়োগের বিধান, কনস্টিটিউশনাল যে সমস্ত ইনস্টিটিউশন আছে সেখানে নিয়োগের বিধান, অনেক কিছু সংস্কার হচ্ছে, আমরা একমত হয়েছি। সেগুলোকে আইনি ভিত্তি না দিলে কিন্তু ওই 2 বছর পরে নতুন সরকার আবার সব মুছে দেবে, আবার ফ্যাসিবাদের যন্ত্রের মধ্যে আবার ফ্যাসিবাদ তৈরি হবে। দ্যাট ইজ আওয়ার অ্যাপ্রিহেনশন, এটা আমাদের আশঙ্কা। আজকের এই আলোচনা সভা থেকে আমি সরকারের নীতি নির্ধারকদের কাছে আবেদন করতে চাই, 5 তারিখের ঘোষণা করা জুলাই ঘোষণা, জুলাই ডিক্লারেশনকে সংশোধনের সুযোগ আছে। যে সমস্ত সাজেশন আসছে এই সংশোধন করুন, সকলের অবদানকে স্বীকার করুন। এই অবদান, এই রক্তের উপরে দাঁড়িয়ে গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনারা কিন্তু রাষ্ট্রের উপদেষ্টা সেজেছেন এবং দেশ শাসন করছেন, এটাকে আপনাকে স্মরণ করতে হবে। সেকেন্ড এবং শেষ কথা হচ্ছে, আমার এখানে সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাশীল নেতৃবৃন্দ সেই স্তরের যে সমস্ত দুর্ভোগ, বঞ্চনা, বৈষম্য দাবির কথা এখানে আপনারা উল্লেখ করেছেন। এমপিওভুক্তের দাবি, প্রতিষ্ঠানগুলোর জাতীয়করণ, সরকারিকরণ হচ্ছে না। একটা লোক চাকরি থেকে বিদায়ের পর হাজার হাজার লোক চোখের পানি ফেলছে। আমাদের অফিসে মুজিব ভাই তো শিক্ষা উপদেষ্টার সঙ্গে ডেপুটেশন দিয়ে দেখা করে কথা বলে আসছেন। আমাদের সব নেতৃবৃন্দের কাছে এই চোখের পানি। সৎ জীবনযাপন করে সাধারণত শিক্ষকরা বেশি, নাকি বলেন? আয়ের আর কোনো উৎস থাকে না, চাকরি বিদায়ের পর মাসিক বেতন নেই, সংসারটা কি করে চলবে? ক্যান্সারে ভুগে ভুগে মারা যাচ্ছে, কিন্তু অবসরের পরের তার প্রাপ্য টাকা এখনো পায়। বাংলাদেশ কি এত অভাব, এত গরিব? আপনি শত শত কোটি টাকা আপনি অনুৎপাদনশীল খাতে, অনৈতিকতার খাতে ব্যয় করবেন। জাতির কারিগর বলে, সভ্যতার কারিগর, মানুষ গড়ার কারিগর যাদেরকে বলবেন, আপনি তাদের ঘাম ঝরানো জীবনের শেষ প্রান্তে প্রাপ্য অর্থটা দিতে পারবেন না। এই অবিচার আমরা সহ্য করব না। এই জন্য টাকা আছে, অবসর পাওয়ার পরপরই তাদের প্রত্যেকের পাওনা ফেরত দিতে হবে। তারপরে শিক্ষানীতি, একটা সমন্বিত শিক্ষানীতির কথা সবসময় উচ্চারিত হচ্ছে। নৈতিকতা, মূল্যবোধ, চরিত্রকে ঠিক রেখে একটা স্তর পর্যন্ত এই মুসলিম জাতি সত্ত্বা দেশের অধিকাংশ মানুষের আদর্শকে ধারণ করে শিক্ষা ব্যবস্থার ভিত্তিতে একটা উৎপাদনমুখী, কারিগরি এমন একটা শিক্ষানীতি গড়ে তুলতে হবে। সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হবে, সে প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে, সেনাপ্রধান হবে, এভরি সেক্টর অফ আওয়ার লাইফ যেখানেই হোক সেখানেই যাবে। সে যোগ্য, আদর্শবান, নৈতিকতার সাথে সেখানে সে নেতৃত্ব দেবে। আমরা এই এডুকেশন সিস্টেম চেয়েছি। এখনো এই সরকার, এত কমিশন হয়েছে, শিক্ষা কমিশন করে একটা শিক্ষা নতুন পলিসি করার ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ নেই। আমরা মনে করি এই আলোচনা সভা থেকে করণীয়র মধ্যে অন্যতম করণীয়, দেশের উপযোগী একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থায় জাতির চরিত্র, নৈতিকতার উপরে দাঁড়িয়ে থেকে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন একটা ইনসাফপূর্ণ দেশ তৈরি করতে দেশের আদর্শ নাগরিক হিসেবে তারা ভূমিকা রাখতে পারে এমন শিক্ষানীতি বাস্তবায়ন করতে হবে। ফলে আমাদের এই বৈষম্যগুলো দূর করে আমাদের এই সমস্ত দাবি দেওয়া এখানে তুললে, এই এতগুলো স্তরের যে সংগঠন এক একটা সেমিনার যদি তারা আলাদা আলাদা করে তো এরকম 10টা সেমিনার করা যায়। এত দাবি আমাদের আছে, সব এক বক্তৃতায় একজনের পক্ষে সম্ভব না। অনেক সময় আমি নিয়েছি।
আমি হয়তো বক্তার তালিকায় একটু নিচের দিকেই ছিলাম, আরও পরে বক্তৃতা করতে হতো সিরিয়ালে। আমি মুজিব ভাইয়ের কাছে, পরিচালকের কাছে অনুরোধ করেছি আমার আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ থাকায় বেয়াদবি আপনারা মাফ করুন, আমাকে একটু আগে যাওয়ার প্রয়োজনে আমি সময়টা একটু আগে চেয়ে নিয়েছি। এতে কিছুটা অনুষ্ঠানের ধারাবাহিকতার ক্ষুণ্ণ হয়েছে, এই জন্য আমি আপনাদের সবার কাছে মাফ চাই। এই আলোচনার সময় উপযোগী এটা করার জন্য আদর্শ শিক্ষক ফেডারেশনকে আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। প্রত্যেকটি স্তরের ফেডারেশনের যে কাঠামো আছে সেই জায়গায় আপনারা সেমিনার করুন, সিম্পোজিয়াম করুন, দাবি তুলে ধরুন, প্রয়োজনে আবার শিক্ষা উপদেষ্টার কাছে যান, মানববন্ধন করুন। ইনশাআল্লাহ আমরা যদি তৎপর থাকতে পারি আমরা জায়গা মতো এই আওয়াজ পৌঁছাতে পারবো, ইনশাআল্লাহ কাজে লাগবে। আল্লাহ তাআলা আমাদের এই সকল চেষ্টা প্রচেষ্টা তার দ্বীনের জন্য কবুল করুন, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আদর্শ শিক্ষক ফেডারেশন জিন্দাবাদ।